সবাইকে লার্নিফায়ে আমাদের আরও একটা ক্লাসে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হচ্ছে ম্যাথ। তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের জন্য আমাদের আজকের এই ক্লাসটা। আমরা প্রত্যেক সোমবারে তোমাদের ম্যাথ ক্লাসটা নিয়ে থাকি। তো আজকেও সোমবার, আজকে তোমাদের ম্যাথ ক্লাসের টাইম। আমরা গত ম্যাথ ক্লাসগুলোর মধ্যে সসীম ধারা নিয়ে আলোচনা করতেছিলাম। অনেকদিন ধরে আমাদের ক্লাসগুলো চলতেছে, সপ্তাহের প্রত্যেক দিনই ক্লাস থাকে। তো সোমবারে আমার ক্লাস থেকে ম্যাথ, আর বুধবারে আমার ক্লাস থেকে হায়ার ম্যাথ। তোমরা সবগুলো ক্লাসেই লগ ইন করতে পারো। এই ক্লাসগুলো তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে। আর সসীম ধারা নিয়ে বললে আমরা হচ্ছে যে এর আরও অনেকগুলো ক্লাস, অনেকগুলো না, কয়েকটা ক্লাস প্রিভিয়াসলি করে আসছি। তো সেই ক্লাসগুলো তোমাদের জন্য আমাদের পেজে দেয়া আছে সব কিছু, তোমরা সেগুলো করে আসতে পারো যারা ক্লাসগুলো করনি। আর যারা করে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ক্লাসটা দেখতে থাকো। আজকে আমরা সসীম ধারা নতুন একটা টপিকে চলে আসছি। আমরা এতদিন পর্যন্ত সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছিলাম। সমান্তর ধারা থেকে গুণোত্তর ধারার কিছু কি ডিফারেন্সেস রয়েছে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো দেখব। গুণোত্তর ধারা কোনগুলোকে বলে সেইগুলো দেখব, এবং গুণোত্তর ধারা নিয়ে আমরা কীভাবে করে কাজ করতে পারি, কীভাবে সমষ্টি বের করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তার আগে তোমাদের সবার প্রতি আমাদের রিকোয়েস্ট এটাই যে আমাদের লার্নিফাই থেকে, যেহেতু সপ্তাহের প্রত্যেক দিন তোমাদের জন্য বিনামূল্যে এই ক্লাসগুলো চলছে, তোমার ক্লাসগুলোতে অবশ্যই টিউন ইন করবা, অবশ্যই লাইভে জয়েন করবা, রিয়্যাক্ট কমেন্ট করে আমাদেরকে তোমরা সাপোর্ট জানাবা। তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব তোমাদের জন্য এরকম কন্টেন্টগুলো আরও নিয়ে আসার জন্য, আরও ভালো কিছু তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা আরও বেশি উদ্বুদ্ধ হব তোমরা যদি আমাদেরকে এভাবে করে সাপোর্টগুলো দাও। আরেকটা কাজ করতে পারো তোমাদের দ্বারা, যেটা সম্ভব, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের জন্য, এই ক্লাসগুলো নেওয়ার একটা মূল উদ্দেশ্য কি, যে অনেকে অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা পয়সা দিয়ে পড়ালেখাটা অ্যাফোর্ড করতে পারে না, শিক্ষার যেই ব্যয়টা সেই ব্যয়টা বহন করতে পারে না। সেই ক্ষেত্রে হয় কি, তারা পড়ালেখা থেকে খুব দ্রুত ঝরে যায়। কারণ ঠিকমতো না পারলে পারফরমেন্স যখন তাদের খারাপ হয়, তখন আসলে পড়ালেখার প্রতি আগ্রহটা থাকে না। সেই ক্ষেত্রে দেখো, আমাদের এই ক্লাসগুলো যদি তোমরা করো, আমরা কিন্তু একদম বেসিক থেকে আলোচনা করি। সব সাবজেক্টেই কিন্তু তোমাদের বেশ ভালো ভালো টিচাররা আছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি, তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তাদের মধ্যে তোমরা যদি ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের প্রোফাইল থেকে, তোমাদের গ্রুপসগুলোতে, তোমাদের স্কুলের গ্রুপস, তোমাদের ফ্রেন্ডদের গ্রুপস, এই জায়গায় যদি তোমরা শেয়ার করে দাও, তাহলে এর মধ্যে যারা প্রবলেম আছে তারাও যেমন একটা পড়ালেখার জন্য ভালো উৎস পেয়ে যায়, তেমনি এটা একটা ভালো রিসোর্স হিসেবে কাজ করবে কাদের জন্য, যারা ক্লাস করার পরেও ক্লাস থেকে পড়াগুলো ধরতে পারছো না, কিংবা কোনো একাডেমিক চ্যালেঞ্জ ফেস করছো, ঠিক আছে? আমরা তোমাদের যে কোনো ধরনের একাডেমিক চ্যালেঞ্জেস একসাথে মোকাবেলা করার জন্য এই ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। তোমাদের জন্য আমরা এখানে উপস্থিত আছি। তোমরা যে কোনো ধরনের একাডেমিক সমস্যা, পড়ালেখাজনিত অসুবিধা আমাদেরকে তোমরা মেসেজ করে, কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমরা তোমাদেরকে আমাদের সাইড থেকে সর্বোচ্চ যেটা সম্ভব সেটা দেওয়ার জন্য চেষ্টা করে যাব। চলো আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাই, তারপরে বাকি কথা বলবো। হ্যাঁ, আসো। আমরা আজকে দেখব গুণোত্তর ধারা, যেটাকে ইংরেজিতে বলা হয় জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ, আমি যদি এখানে লিখি, জিওমেট্রিক সিরিজ বলা হয়। হ্যাঁ, এটাকে কেন গুণোত্তর ধারা বলা হয়? কারণ আমি যদি তোমাকে একটা উদাহরণ দেখাই, তাহলে তোমরা খুব ইজিলি বুঝে যাবা, তোমাদেরকে ব্যাখ্যাও করতে হবে না। তাও আমি যদি ব্যাখ্যা করে দিব, যদি বুঝতে না পারো, আমি তোমাকে একটা প্রথম উদাহরণ দেখাই। এটা আমাদের একটা গুণোত্তর ধারা হতে পারে। তোমরা একটা সেকেন্ড দেখো, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। এক সেকেন্ড চিন্তা করার, তোমাদেরকে অল্প একটু মুহূর্ত চিন্তা করার সুযোগ দিই। আমি এর মধ্যে আরও একটা গুণোত্তর ধারা তোমাদের জন্য বোর্ডে লিখি। তোমরা এই ধারাটা দেখে চিন্তা করো এটা কেন গুণোত্তর ধারা হলো, ঠিক আছে?
যারা বুঝতে পেরেছো তাদেরকে তো অনেক অনেক কনগ্রাচুলেশনস, তোমরা বুঝতে পেরেছো নিজে নিজেই। আর যদি কোনো কারণে বুঝতে না পারো তারা আমাদের সাথে মিলিয়ে নাও, আর যারা বুঝতে পেরেছো তারা আমাদের সাথে মিলিয়ে নাও। দেখো এটা গুণোত্তর ধারা হওয়ার কারণটা কি, এখানে আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, এই জন্য এটা গুণোত্তর ধারা। গুণোত্তর মানে কি, গুণ করা। হ্যাঁ, এখন কোথায় গুণ করি, একটা পদ থেকে পরের পদে যাওয়ার সময় আমরা এটাকে মাল্টিপ্লাই করি। দেখো 1 থেকে 3-তে গেলাম, এটা কত দিয়ে মাল্টিপ্লাই করা যায়, 3 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, 3 দিয়ে গুণ করেছি, তাই না? আমি একটু যদি কালিটা চেঞ্জ করে লিখি, 1 থেকে 3-তে গেলাম, এটা গুণ করেছি 3 দিয়ে। আবার 3 থেকে 9-এ গেলাম, কত দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করলাম। 9 থেকে 27-এ গেলাম, এই ক্ষেত্রে তোমরা বলো হ্যাঁ ভাই 3 দিয়ে গুণ করছি, ইটস রাইট। 27 থেকে 81-এ গেলাম, এটাও 3 দিয়ে গুণ করলাম। তোমরা যদি বিশ্বাস না করো এটা বোর্ড ক্যালকুলেটারে করে দেখে নিতে পারো। এই যে প্রত্যেকটা পদ আমরা এক ধাপ করে যখন আগাচ্ছি তখন কি করতেছি, তখন আমরা জাস্ট গুণ করতেছি, রাইট? 1 থেকে 3-তে যাচ্ছি, 3 থেকে 9, মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পদ যত বাড়তেছে আমরা প্রত্যেকবার গুণ করতেছি। অ্যান্ড গুণ করার সময় কি দিয়ে গুণ করতেছি, একটা নির্দিষ্ট সংখ্যা, এই ধারার ক্ষেত্রে যেটা 3। Every time we are multiplying this series by 3, right? And the thing here is the number stays the same or the ratio stays the same. আমাদের প্রত্যেক ক্ষেত্রে অনুপাতটা সেম থাকবে, যেই সংখ্যাটা দ্বারা গুণ করব এই সংখ্যাটা পরিবর্তন হবে না, স্থির থাকবে। প্রথম থেকে দ্বিতীয় পদে যাওয়ার সময় আমরা 3 দিয়ে গুণ করলাম, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদে যাওয়ার সময় আমরা 3 দিয়েই গুণ করব, তৃতীয় থেকে চতুর্থ পদে যাওয়ার সময় আমরা 3 দিয়েই মাল্টিপ্লাই করব, ঠিক আছে? একবার 3, একবার 4, একবার 5 এরকম হবে না, তাহলে সেটা গুণোত্তর ধারা না, সেটা ধারা হবে ঠিকই, তবে সেটা আমাদের গুণোত্তর ধারা হবে না, সেটা আমাদের আলোচনার বিষয় না আজকে। আমাদের আলোচনার বিষয়টা যেখানে আমাদের এই রেশিওটা ফিক্স থাকে, এটাকে বলা হয় রেশিও, বা বাংলায় বললে অনুপাত। আমি যদি এখানে লিখি অনুপাত, ইংরেজিতে বললে রেশিও। প্রত্যেক ক্ষেত্রে রেশিওটা সেম, গুণ করতেছি সেম সংখ্যা দিয়ে, তাই না? এই জন্য এটাকে বলে কমন, সব জায়গায় এটা কমন আছে, এই জন্য এটাকে সাধারণ অনুপাতে বলতে পারবা, সাধারণ অনুপাত, ঠিক আছে? বা কমন রেশিও, দ্যাটস হোয়াট উই কল ইট। এখন দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টাতে আসলে যারা এখনও ধরতে পারেনি তারা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। কীভাবে করে দেখো, দ্বিতীয় আমাদের যে সিরিজটা আছে, সেকেন্ড সিরিজটা আছে, এখানে আমাদের ইনিশিয়াল টার্মটা কী ছিল, 2 ছিল, অ্যান্ড দেন উই সি 4, 8, 16, 32 অ্যান্ড সো অন, ইট গোজ অন। এটা আসলে অনেক পর্যন্ত যেতে পারে। আমরা যদিও এই চ্যাপ্টারে সসীম ধারা নিয়ে শুধুমাত্র আলোচনা করব, তবে বোঝানোর ক্ষেত্রে আমি আসলে অসীম ধারাগুলো ব্যবহার করেছি। দেখো এখানে কি হয়, যখন তুমি ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মে যাচ্ছ তখন তোমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, 2 দিয়ে, রাইট? 2 থেকে 4-এ যেতে 2 দিয়ে মাল্টিপ্লাই করছো। 4 থেকে যদি 8-এ যাও কত দিয়ে মাল্টিপ্লাই করছো, 2 দিয়ে। 8 থেকে 16 গেলে সেম, 2 দিয়ে মাল্টিপ্লাই। 16 থেকে 32 সেম, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে এখানে, রাইট? আমি উপরের ধারাটা মুছে দিই, এটা যেহেতু আলোচনা শেষ আমাদের। দেখো প্রথম থেকে দ্বিতীয় পদে যাওয়ার সময় যেটা দিয়ে আমরা গুণ করলাম সেই পদটা স্থির থাকলো, সেই পদটা আমরা এখানে এসে সেম জিনিসটাই পেলাম। এখানেও এখানে এসে দেখো 2 পেলাম, এখান থেকে এখানে যেন আমরা সেম সাধারণ অনুপাত পেলাম একটা, রাইট? এখন এইটাই হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। এটাকে, এইগুলো যদি আমরা পরপর বসিয়ে যোগ করে ফেলি সেটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। আর একটা শেষ উদাহরণ দিতে চাই, শেষ উদাহরণ দিয়ে তোমাকে একটা জিনিস শিখাবো এর মধ্যে। আচ্ছা, এখানে আমরা সাধারণ পদটা কত পাই? সাধারণ পদটাকে পাই আমরা সাধারণ অনুপাত, সরি আমি যদি পদ বলে থাকি, সাধারণ অনুপাত আমরা আর দিয়ে প্রকাশ করি। সাধারণ অনুপাত আর ইকুয়াল এখানে 2, কারণ বারবার 2 গুণ হচ্ছে, এখানে 2 মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? এখানে তাহলে সাধারণ অনুপাত দাঁড়ালো আমাদের 2। এরপরে যাই, দেখো অন্য একটা ধারা তোমাদেরকে দেখাবো আমি। এরপরে আমরা ডিরেক্ট প্রবলেমসে ঢুকে যাবো, আর একটা স্টোরি শুনবো, হ্যাঁ, এই গুণোত্তর ধারা রিলেটেড।
এখানে আরও একটা ধারা আমি লিখলাম। এখন তোমরা একটু কনফিউজ হইতে পারো যে ভাই আগে যেগুলো ছিল ওগুলো তো আসলে প্রত্যেকবার বাড়তেছিল, গুণ হয়ে হয়ে বাড়তেছিল, এখানে কমলো কীভাবে? তাহলে এটা এখানে কী হবে ঘটনাটা? এখানে আমাদের গুণই হয়েছে। দেখো আলটিমেটলি যখন 24 থেকে 12-এ যাচ্ছ, এখানে সাধারণ পদটা বের করার জন্য তুমি কী করতে পারো, এই 12কে ডিভাইড করতে পারো, পরের পদটাকে আগের পদ দ্বারা ডিভাইড করতে পারো। এই যে 12/24 এটা কত আসে? হাফ। দেখো 24-এর সাথে যদি হাফ মাল্টিপ্লাই করো তাহলে কি 12 আসে না? 12-এর সাথে যদি হাফ মাল্টিপ্লাই করো 6 আসে, 6-এর সাথে হাফ মাল্টিপ্লাই করো 3 আসে, রাইট? এরপর এটা চলতে থাকে এভাবে করে, আমাদের বাকিগুলো জানা দরকার নেই, ঠিক আছে? এখানে দেখো সাধারণ অনুপাত যেটা ছিল বা রেশিও ছিল হাফ, এখানে হাফ, এখানে হাফ, সেম থাকতেছে, রাইট? বারবার গুণ হচ্ছে, দেখছো? মাল্টিপ্লাই হচ্ছে। আমরা সসীম ধারার সমান্তর ধারার ক্ষেত্রে যেটা করতাম, আমরা যোগ করতাম বিভিন্ন সংখ্যা, তাই না? একটা সাধারণ অন্তর থাকতো আমাদের, যেটা প্রথম পদ থেকে দ্বিতীয় পদে যাওয়ার ক্ষেত্রে যোগ হতো, কিন্তু এখানে দেখো আমাদের মাল্টিপ্লিকেশন সাইনটা দিয়ে রাখছে, এখানে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে গুণোত্তর ধারা সমান্তর ধারার পার্থক্যটা কোন জায়গায়? সমান্তর ধারায় প্রথম পদ থেকে পরের পদে যাওয়ার সময় আমরা একটা নির্দিষ্ট অন্তর যোগ করতাম, একটা সাধারণ অন্তর যোগ করতাম, কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যখন পরবর্তী পদে যাচ্ছি তখন একটা সাধারণ অনুপাত গুণ করতেছি। তাহলে গুণোত্তর ধারার সংজ্ঞাটা কেমন হয়? আচ্ছা, এখানে সাধারণ পদ অনুপাতটা কত হয় দেখো। সাধারণ অনুপাত আর ইকুয়াল হাফ, ঠিক আছে? গুণোত্তর ধারার সংজ্ঞাটা আমরা দেখে নিব। এটা মুছে দিই, আরও একটা দেখাবো, তোমরা যদি বুঝতে না পারো কোনো অসুবিধা নাই, সংজ্ঞাটাকে দেখি। হ্যাঁ, সংজ্ঞাটা আসলে ম্যাথের মধ্যে এভাবে করে আসে না পরীক্ষার মধ্যে, কিন্তু শেখাটা ইম্পর্টেন্ট। কেন? তাহলে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে জিনিসগুলো কীভাবে করে কাজ করে। তুমি যদি এটা কীভাবে করে কাজ করে নাই করো, ম্যাথের পর ম্যাথ করে যাও, দেখবে যখন খুবই বেসিক থেকে খুবই তোমার ভিত্তি টেস্ট করার জন্য যদি কোনো প্রশ্ন থাকে সেই জায়গায় তুমি ভুল করবে। সংজ্ঞাটা কি আমাদের? কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হলে সে ধারাকে গুণোত্তর ধারা বলে। আচ্ছা, একটা লাস্ট উদাহরণ দেখে নিই। উদাহরণটা কেমন হতে পারে আমি এখানে লিখি। মনে করো 8 plus 16 plus 32 plus 64 plus 128 plus it goes on and on. হ্যাঁ, এইটা একটা গুণোত্তর ধারা। আমি তোমাকে সংজ্ঞার সাথে কম্পেয়ার করে দেখাবো।
দেখো, কোনো ধারার যে কোনো পদে তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হলে, যে কোনো একটা পদ ধরি, যে কোনো পদ বলছে যেহেতু মনে করে এইটা ধরলাম, এটা এবং তার পূর্ববর্তী পদ কত 16, তাই না? তাহলে 32 আর 16 এর অনুপাত কত হয়? 32 divided by 16, it comes down to 2. আবার একটা যে কোনো পদ ধরি, 128 আর 64, 128 and 64, এই দুটোর অনুপাত কত হয়? 128 divided by 64, it is also 2. So the thing we can learn from here is আমাদের সাধারণ অনুপাত, এই যে অনুপাত বিষয়টা বা রেশিও যেটা, সেটা সেম থাকতেছে। যে কোনো পদে তার পূর্ববর্তী পদের অনুপাত এই ক্ষেত্রেও 2, এই ক্ষেত্রেও 2, এই জন্য এটা একটা গুণোত্তর ধারা। সকল ক্ষেত্রে তুমি 16 আর 8 করবা, এটাও 2 আসবে, 32 16 64 32 128 64 সবগুলা করলেই সেম এই রেশিওটা তুমি 2 পাবা, 2 ছাড়া অন্য কিছু পাবা না। তাহলে এটা একটা গুণোত্তর ধারা, ঠিক আছে? এই আর কি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয়। তার আগে তোমাদের জন্য একটা রিমাইন্ডার আছে, সেই রিমাইন্ডারটা আমি তোমাদেরকে দিয়ে দিই। তোমরা যারা আমাদের ক্লাসগুলো লাইভ করছো তারা তো অবশ্যই আমাদেরকে জানাবা যে তোমরা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আছো, কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছো, কোন এলাকা থেকে আমাদের লাইভ ক্লাসগুলো জয়েন করতেছো। আর যারা লাইভ করছো না, আমাদের লাইভটা শেষ হওয়ার পরে যারা লাইভে জয়েন করছো, তারাও অবশ্যই আমাদেরকে জানাবা যে ক্লাস শেষ করার পরে, মনে করো রেকর্ডেড ক্লাসটা করবা, সেই ক্ষেত্রে ক্লাস করার পরে তুমি জানাবা তোমার ক্লাসটা কেমন লাগলো, তুমি কোন স্কুল থেকে আছো, কোন এলাকায় তোমার স্কুলটা, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিবা। এটা করলে হয় কি, আমরা তোমাদের জন্য এই ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত হব, অনেক বেশি উদ্বুদ্ধ হব। তাহলে দেখবো তোমার জন্য এই ক্লাসগুলো নিয়ে আসবো। তোমাদের একজনের যদি ক্লাসগুলো নিয়ে উপকার হয় তাহলে কিন্তু আমরা সার্থক, ঠিক আছে? দেখো, আমরা দেখব গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয়। আচ্ছা, স্নেহা ইসলাম সামিয়া জানাচ্ছ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আমাদের সাথে ক্লাসে জয়েন করার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের সাথে তোমার ক্লাসটা কন্টিনিউ করো, তোমার ফ্রেন্ডদেরকে তুমি মেনশন দিতে পারো, আমাদের ক্লাসটা তুমি তোমার প্রোফাইল থেকে শেয়ার দিতে পারো, তোমার ফ্রেন্ডদের গ্রুপসে শেয়ার দিতে পারো, তাহলে করে তারাও আমাদের পড়ালেখাতে অনেক বেশি ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, আসো আমরা ম্যাথে ফিরে যাই। হ্যাঁ, দেখো, গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয়। এখানে আমাদের গুণোত্তর ধারার কিছু টার্মস জানতে হবে, একটু কাঠকোঠা ম্যাথে চলে আসবো। তার আগে আমি তোমাদেরকে একটা গল্প বলি, ঠিক আছে? গল্পটা কেমন, মনে করো তুমি খুব চালাক একজন লোক, হ্যাঁ? এখন তুমি চাও যে অনেক বেশি অর্থবিত্ত কামাইতে, অ্যান্ড তুমি মনে করো অনেক আগে 2-3 বছর আগে একটা দেশের নাগরিক, তাহলে তুমি চাও সে দেশের রাজার সাথে একটা ডিল করতে চাই, ডিল তোমাকে লাভজনক হয় তোমার জন্য। তুমি তাহলে কি করলা, রাজার কাছে গেলা, রাজাকে বললা যে রাজা, আপনি আমাকে প্রথম দিন 1 টাকা দেবেন, দ্বিতীয় দিন এটাকে দ্বিগুণ করে 2 টাকা দেবেন, তৃতীয় দিন এটাকে দ্বিগুণ করে 4 টাকা দেবেন, এভাবে করে 1 মাস আমাকে টানা 30 দিন আমাকে এটা করবেন। এখন আপনি আমাকে কেন দেবেন আপনার মনে হইতে পারে, তখন তুমি বলবা কি যে আপনি এটা আমাকে দিবেন, তাহলে আমি আপনাকে একটা জিনিস দিব, সেটা হচ্ছে আমি প্রথম দিন আপনাকে 1 লক্ষ টাকা দিব, ঠিক আছে? এর পরের দিনও আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব। এভাবে করে আমি আপনাকে প্রত্যেক দিন টাকা দিতে দিতে 30 দিন টাকা দিয়ে যাব। আপনি যদি আপনি আমাকে প্রত্যেকদিন 1 টাকা 2 টাকা 4 টাকা এভাবে করে দ্বিগুণ করতে থাকেন 30 দিনের জন্য, তাহলে
আমি আপনাকে 30 দিন প্রত্যেক দিন 1 লক্ষ টাকা করে দিয়ে যাব। এখন মনে করো তুমি যে রাজ্যের বাসিন্দা, তুমি যে রাজ্যের নাগরিক, সেই রাজ্যের রাজা হচ্ছে অনেক লোভী। উনি আলটিমেটলি তোমার এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন যে হ্যাঁ প্রতিদিন 1 লাখ টাকা পাচ্ছি, 1 টাকা 2 টাকা 5 টাকা এগুলো দিতে হচ্ছে তাকে, দিয়ে দেই। ঠিক আছে, তো এভাবে করে কি আলটিমেটলি তুমি এই ডিলটা কাজে লাগিয়ে অনেক বেশি অর্থবিত্ত অর্জন করতে পারবা কি না সেটা আমরা দেখব। ঠিক আছে, সেটা জানার জন্য আমাদের গুণিত ধারাটা ব্যবহার হবে। কারণ কী করতেছে এখানে, প্রথম দিন তোমাকে 1 টাকা দিচ্ছে, দ্বিতীয় দিনটা 2 দিয়ে গুণ হচ্ছে, তৃতীয় দিন এটা আবার 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, চতুর্থ দিন আবার 4 থেকে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এখানে 8 হচ্ছে, রাইট। আবার 8 থেকে গেলে দেখবা এটা আবার পরের দিন 16 হয়ে যাচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে, রাইট। এখন এটা কার জন্য বেশি লাভজনক, তোমাদের লোভী রাজার জন্য নাকি চালাক তোমার জন্য? ঠিক আছে, এটা আমরা দেখব। এটা দেখার জন্য আমাদের এই গুণিত ধারাটা দেখবা যে এই চ্যাপ্টারে আমরা শুরু করতে করতে মোটামুটি এই জিনিসটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা একটা তোমাদের জন্য ধাঁধা থেকে গেল, যেটা আমি পরে যে সলভ করে দিব। তোমরা যদি কেউ আগে সলভ করতে পারো তাহলে তো হবেই, তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ থাকবে, সেটা আমি ভিডিওতে পরে বলতেছি। আগে ম্যাথে মনোযোগ দাও, ভিডিওর মাঝখানে যে কোনো জায়গায় বলে দিতে পারবো, তো মনোযোগ দিয়ে দেখতে থাকো, দেখো কোথায় বলি। আচ্ছা, গুণিত ধারার সাধারণ পদ নির্ণয়। সাধারণ পদটা কি? আমরা যেমন সমান্তর ধারার মধ্যে পড়েছিলাম, প্রথম পদ, সাধারণ অন্তর, শেষ পদ, পদ সংখ্যা, সেই এই অংশগুলো গুণিত ধারার ক্ষেত্রে থাকবে। আমরা প্রথম পদকে বলবো এ, সাধারণ অনুপাতকে বলবো আর। ঠিক আছে, এইটাই, এই দুটো জিনিস আপাতত জানলে হবে, বাকি জিনিসগুলো আমি ক্লাসের মাঝখানে বলবো। এখানে হবে কি দেখো, যদি তোমাকে বলে যে প্রথম পদটা কত হবে, তাহলে তুমি জানো একটা ধারা তোমার সাথে আলোচনা করি। মনে করো 5 প্লাস 3 5 15, 3 15 45, 3 45 135, এটা যেতে থাকে। হ্যাঁ, এটা একটা গুণোত্তর ধারা। এইখানে তাহলে প্রথম পদটা কি? প্রথম পদ হচ্ছে a ইকুয়াল 5। তারপরে যাব সাধারণ অনুপাত। হ্যাঁ, সাধারণ অনুপাত কীভাবে বের করবো এটা দেখাচ্ছি। সাধারণ অনুপাত আর ইকুয়াল যে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ দিবা। আমরা এটাকে করি 45 আর 15, এই দুটো দিয়ে করতে পারি। 45 ডিভাইড বাই 15 ইকুয়াল আসবে 3। 135 বাই 45 দিল, সেম জিনিসটাই তোমার চলে আসতো। ঠিক আছে, একটা করে দেখাবো, একটা করে দেখালে সেফ, তাহলে আর কি টিচার তোমাকে আসলে কোনো জায়গায় মার্ক নিয়ে কী বলবো কৃপণতা করার সুযোগ পাবে না তোমার খাতার মধ্যে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে কি হয়, আমরা বলতে পারি এই ধারার মধ্যে n ইকুয়াল যখন 1, মানে প্রথম পদটা কি 5, তাহলে প্রথম পদ কি a। n ইকুয়াল যখন 2, তাহলে দ্বিতীয় পদটা কত 15, তাহলে এটা কি হচ্ছে আমাদের a ইন্টু 3। সাধারণ অনুপাত ছিল আমাদের 3, তাহলে এটাকে আমরা বলতে পারি a ইন্টু r, তাই না, a ইন্টু r। তৃতীয় পদটা কি a ইন্টু r ছিল, তার সাথে আবার সাধারণ অনুপাতটা গুণ হয়ে গেছে, তাই না। তৃতীয় পদ n ইকুয়াল যখন 3, তাহলে তৃতীয় পদটা আমাদের দ্বারা এরকম a r ইন্টু r, যেটা দ্বারা কত a r কিউব। a r কিউব। যদি বলি চতুর্থ পদ n ইকুয়াল 4, এটা দাঁড়ায় কত a r
এখানে ছিল এ আর এর পাওয়ার ছিল 0, পরে ছিল এখানে আর এর পাওয়ার 1, এখানে হচ্ছে আর এর পাওয়ার 2, সরি আর পাওয়ার 2। তাহলে এখানে কথা হবে, তুমি সবাই বলতে ভাই প্যাটার্ন ফলো করতেছে, তো প্যাটার্নটা আমরা ধরে ফেলছি, প্যাটার্নের অনুযায়ী এখানে বললাম 3। তাহলে যদি n = 5 বলতাম তোমাকে, একটু অন্য সাইডে করি, n = যদি বলতাম 5, তাহলে এই পদটা কত হইতো, a আর টু দি পাওয়ার, এখানে n এর পাওয়ার 4 হওয়ার জন্য আর এর পাওয়ার ছিল 3, তাহলে n পাওয়ার 5 হলে n = 5 হলে আর এর পাওয়ার হবে 4, তাই না? 3 পরেরটা 4। এখন একটা জিনিস লক্ষ্য করছো, এখানে প্রত্যেক ক্ষেত্রে n এর ভ্যালুটা যত আর এর পাওয়ারটা তার থেকে 1 কম হচ্ছে, তাই না? আর এর পাওয়ারটা তার থেকে 1 কম হচ্ছে। n এর ভ্যালু যখন 1, তখন আর এর ভ্যালু, আর এর পাওয়ার 0, n এর ভ্যালু হচ্ছে 2, তখন আর এর সূচক বা আর এর ঘাত হচ্ছে 1, 1 কম। n এর ভ্যালু 3, তখন আর এর যেই ঘাত ছিল সেটা হচ্ছে 2, 1 কম। এটাকে তো আমরা এভাবে লিখতে পারি না, এই 0 না লিখে আমরা এটাকে একটু অন্যভাবে লিখি, 1 - 1 এরকম লিখতে পারি, কারণ এটা আমার 1 এর সাথে একটা সম্পর্ক স্থাপন করা দরকার, 2 এর সাথে এখানে সম্পর্ক স্থাপন করা দরকার। তখন এটা লিখতে পারি 2 - 1, এটা 2 আছে, এটাকে লিখতে পারি 3 - 1, এটা 3 আছে, এটাকে 4 এর সাথে আমাদের একটা রিলেশন এস্টাবলিশ করা দরকার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 - 1, তাই না? এখানে n এর ভ্যালু 5 আছে আর এর পাওয়ার আছে 4, তাহলে আর এর এখানে পাওয়ারে আমরা একটা 5 এর সাথে রিলেশন এস্টাবলিশ করার জন্য 5 - 1 লিখতে পারি। দেখতেছো n থেকে কত বিয়োগ হয়ে যাচ্ছে, বারবার -1 হয়ে যাচ্ছে, 1 এখান থেকে ডিডাক্ট হচ্ছে, দেখছো এখানে 1 কমে যাচ্ছে, 1 কমে যাচ্ছে, 1 কমে যাচ্ছে। তাহলে সাধারণ পদ জিনিসটা কি, সাধারণ পদের ভ্যালুটা কত আসবে আমাদের, এটা অলরেডি তোমরা অনেকে ধরে ফেলছো, বাট তাও আমি এখানে লিখে দিচ্ছি, যারা ধরতে পারো নাই বা যারা ধরে ফেলছো তারা মিলানোর জন্য। আমাদের সাধারণ পদটা আসবে a আর টু দি পাওয়ার, সবসময় এর ভ্যালু থেকে কত কম হতো, 1 কম হতো, এই জন্য আর এর পাওয়ার হবে n - 1। এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদের সূত্র। n তম পদের যে ভ্যালু সেটা বের করার জন্য আমরা এটা ব্যবহার করব। এখানে বোর্ডে লিখে দিয়েছি, সাধারণ পদ ইকুয়াল a আর টু দি পাওয়ার n - 1। এখানে a দিয়ে আমরা কি বুঝাই, a দিয়ে বুঝাই প্রথম পদ, আর দিয়ে আমরা কি বুঝাই, আর দিয়ে বুঝাই আমরা সাধারণ অনুপাত, এবং n দিয়ে বুঝাই এটা কততম পদ নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এটাকে অন্যভাবেও লেখা যায়, তাই না? আমি একটু অন্য জায়গায় মুছে লিখি, বোর্ডে একটু জায়গা নিয়ে টানাটানি লেগে যায় সব সময়, ম্যাথ করাতে তো আসলে অনেক জায়গা লাগে ম্যাথ ব্যাখ্যা করার জন্য, এই জন্য আর কি অবস্থাটা হয়। আচ্ছা, কি হয় এখানে আমাদের n-তম পদ, n-তম পদ ইকুয়াল a আর টু দি পাওয়ার n - 1। আশা করি এটা স্পষ্ট দেখা যাচ্ছে। এটা কোন ক্ষেত্রে সত্য, এটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে সত্য। তাহলে এখানে আমরা লিখে ফেলি গুণোত্তর ধারার। গুণোত্তর ধারার n-তম পদ ইকুয়াল a আর টু দি পাওয়ার n - 1। কি প্রথম পদ সাধারণ অনুপাত, তার উপরে সূচক হিসেবে n - 1 থাকবে, রাইট? এটা যদি সবাই ক্লিয়ার হয়ে যাও, তাহলে আমি সামনে একটা খুবই ইজি ম্যাথ দেখব। তো আমি তোমাদেরকে অল্প একটু সময় দিচ্ছি জিনিসটা দেখে নেওয়ার জন্য। আচ্ছা, আমাকে তোমরা কমেন্ট করেছো
যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো নিচ্ছি। তানিশা আক্তার, আচ্ছা, এমএসসি আসিয়া, তুমি লিখেছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্লাসে জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ক্লাসে তোমাকে স্বাগতম। আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে থাকো, দেখবা তোমার জন্য অনেক বেশি উপকারী হবে ক্লাসগুলো। হ্যাঁ, তারপর এমএসসি আসিয়া আমাকে বলেছো যে স্যার বুঝতে পারলাম না। আচ্ছা, নো ওয়ারিজ, আমি তোমাকে এই জিনিসটা আরও একবার রিপিট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। বুঝতে না পারলে তুমি আমাকে কমেন্ট করবা। এখানে জিনিসটা হয়েছে কি, আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করছি, রাইট? গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো একটা পদ তুমি বের করতে চাও। মনে করো তোমার একটা গুণোত্তর ধারা আছে, প্রথম পদ মনে করো, প্রথম টার্ম, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, ইট গোজ অন অ্যান্ড অন। এখানে তোমাকে যে কোনো একটা পদ বের করতে বললো। যেমন তোমাকে একটা ধারা দিই, মনে করো, আচ্ছা এটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে, তাও আমি তোমাকে এখানে বলি, যে কোনো একটা পদ বের করতে বললো। মনে করলে তোমাকে বললো যে এইটার 100তম পদটা কত হবে, ঠিক আছে? তখন তুমি কি করবা? তখন তুমি এই যে একটা ধারা এভাবে লিখে কি প্রথম পদটা বের করবা, এর ভ্যালু 5, তারপরে প্রথম পদ এর ভ্যালু 5, সাধারণ অনুপাত, ঠিক আছে? রেশিওটা আমাদের এসেছে 3, সাধারণ পদ বা এনতম পদ যেটার মান হবে a আর টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে এনতম পদের ভ্যালু হবে a আর টু দি পাওয়ার n মাইনাস 1। তখন এখানে n এর ভ্যালু কত? 100তম পদে n এর ভ্যালু কত? 100 অবশ্যই, তাই না? এই জায়গায় তুমি এই n এর জায়গায় তুমি বসাই দিবা a আর টু দি পাওয়ার 100 মাইনাস 1। এখানে a এর ভ্যালু আর এর ভ্যালু এগুলো বসাইলে তুমি 100তম পদের যে মানটা হবে সেটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা। এটাই হচ্ছে আমার nতম পদের সূত্র, ঠিক আছে? nতম পদের ফর্মুলা। এখন এটা আমরা খুব সুন্দর ম্যাথে একটা দেখে নেব, তাহলে দেখবা যে তোমার এটা নিয়ে আর কোনো কনফিউশনই থাকবে না। একটা ধারা বললাম, মনে করো 9 প্লাস 27 প্লাস 81 প্লাস অ্যান্ড ইট গোজ অন অ্যান্ড অন। এখানে আমার প্রশ্নটা হচ্ছে ধারার সাধারণ পদ কোনটি? ঠিক আছে, একটা ধারা দিছে, এই ধারার সাধারণ পদ জিজ্ঞেস করছে। এখন ধারা নিয়ে কাজ করতে হলে সমান্তর কিনা গুণোত্তর সেটা আগে চেক করে নিতে হবে তোমাকে। এটা যদি সমান্তর ধারা হয়, সমান্তর ধারা যে ক্লাসগুলো করেছি সেখানে আমি তোমাকে সমান্তর ধারার কীভাবে করে সাধারণ পদটা তুমি বের করবে সেটা শিখিয়ে দিয়েছি, তো সেটা দেখে আসতে পারো। আর যখন গুণোত্তর ধারা হবে তখন আমরা এই টেকনিকটা এখানে শিখবো, এটা গুণোত্তর ধারা কিনা চেক করি। দেখো 9 থেকে 27 কত দিয়ে গুণ দিচ্ছ? 3। 27 থেকে 81 যাচ্ছ, কত দিয়ে গুণ করছো? তুমি 3 দিয়ে এখানে মাল্টিপ্লাই করছো, রাইট? তো এখানে মাল্টিপ্লাই হচ্ছে, কোনো জিনিস অ্যাড হচ্ছে না, কোনো একটা সাধারণ অন্তর এখানে নেই, এখানে সাধারণ অনুপাত পাওয়া যায়, তাই না? এখানে গুণ হচ্ছে কত? 3। এখানে গুণ হচ্ছে কত? 3, তাই না? তো এটা যেহেতু একটা গুণোত্তর ধারা, সেই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে উক্ত ধারায় বা এখানে প্রথম পদ a ইকুয়াল 9, সাধারণ অনুপাত r ইকুয়াল একটা সংখ্যাকে তার আগের সংখ্যা দিয়ে, একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করে দেখাবো অবশ্যই, তাহলে কি সেফ থাকা যায়। 81 ডিভাইডেড বাই 27, যেটা আসবে আলটিমেটলি তোমার 3, ঠিক আছে? তাহলে তুমি ধরতে পারো যে ধরি সাধারণ পদ
সাধারণ পদে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমরা এখানে বসাবো, অর্থাৎ a আর টু দি পাওয়ার n মাইনাস 1। a এর ভ্যালুটা বসাবো এখানে, এটি ইকুয়ালস টু এর ভ্যালু আমাদের কত ছিল এখানে 9, আর এর ভ্যালুটা কত ছিল এখানে 3, এখানে আর পাওয়ার ছিল n মাইনাস 1, তাই না? তাহলে এটা যখন তুমি ক্যালকুলেট করবা দেখবা 9কে কি লেখা যায়, 3 ইন্টু 3 ইকুয়াল 9 হয়, বা 3 স্কোয়ার ইকুয়াল 9 হয়, তাই না? এখানে 3 স্কোয়ার বলতে পারো, ইন্টু এখানে 3 এর পাওয়ার কত n মাইনাস 1। সূচকের ম্যাথ যখন তোমরা করে আসো তখন এই জিনিসটা শিখছো কীভাবে এটাকে ট্রিট করতে হয়, যেটাকে বলে আমরা 3 এর n মাইনাস 1 প্লাস 2 এরকম লিখতে পারি, যেটা আলটিমেটলি হয় আমাদের 3 টু দি পাওয়ার n প্লাস 1। এটা আমাদের এই ধারার ক্ষেত্রে সাধারণ পদ। এই ধারার প্রথম পদ বের করতে যাও n এর মান বসাবা 1, দ্বিতীয় পদ বের করতে যাও n এর মান বসাবা 2, তৃতীয় পদ বের করতে যাও n এর মান বসাবা 3, 100তম পদ বের করতে যাও n এর মান বসাবা তুমি 100। ঠিক আছে, এভাবে করে এনি টার্ম তুমি বের করে নিয়ে আসতে পারবা, এটাই সাধারণ পদ। ঠিক আছে, আরও একটা ম্যাথ দেখব। এই ম্যাথটা করার পরে যদি ক্লিয়ার হয়ে না হতে পারো, তাহলে এই পরের ম্যাথটাতে শিওর তুমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরপরের ম্যাথটা থাকবে আমাদের এরকম, গুণিত ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9 হলে পঞ্চম পদ একটা গুণোত্তর ধারা আছে, যে ধারাটার প্রথম পদ ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 and 9। তাহলে এটা মানে কি, একটা ধারা আছে, এই ধারাটা কেমন, ধারাটা লিখি। প্রথম পদ আমাদের কত বলছে 27 প্লাস 9 and it goes on and on। শুরুতে আমাদের বলে দিছে কি, এটা একটা গুণোত্তর ধারা, খুবই ইম্পর্টেন্ট তথ্য। গুণোত্তর ধারা বলে দিছে মানে আমরা গুণোত্তর ধারার ফর্মুলাগুলো ইউজ করতে পারবো এখানে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এ বের করে ফেলি। প্রথম পদ a ইকুয়াল 27, সাধারণ অনুপাত আচ্ছা, এমএসটি আসিয়া বলছো স্যার বুঝতে পারলাম না, তোমার কে মনে হয় ওই সাধারণ পদের অংশটা নিয়ে তুমি বলেছো, সেটা আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। আমার এই ম্যাথটা করলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আর স্নেহা ইসলাম স্যার তুমি বলেছো, আচ্ছা, তো তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আমরা আসো এখানে দেখি, সাধারণ অনুপাত আমাদের
আর দিয়ে প্রকাশ করি আমরা, যেটা একটা পদ এবং তার আগের পদ ভাগ করে আমরা দেখাবো। হ্যাঁ, সাধারণ পদ আর ইকুয়াল 9/27, এটা তোমার আসবে 1/3। এটা ভগ্নাংশ হতে পারে। একটা জিনিস যেটা আমি তোমাদেরকে আগে বলি নাই, সারপ্রাইজ রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এটা যে কোনো কিছু হতে পারে। একটা পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, তারপরে অমূলদ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, এমডি ইসমাম আমাদেরকে জানিয়েছো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম এমডি ইসমাম, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে জয়েন করার জন্য। তোমার জন্য আমি একটা কাজ দিব। তুমি কোন স্কুল থেকে পড়ালেখা করছো এবং কোন এলাকা থেকে আমাদের সাথে আজকে লাইভে জয়েন করেছো, এটা আমাকে কমেন্ট করে জানাও। দেখো, গুণিতধারার ক্ষেত্রে আমাদের প্রথম পদ যেটা এ, এইটা আমাদের এনিথিং হইতে পারে। এনি মূলদ, অমূলদ, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ কিংবা ঋণাত্মক সংখ্যা, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তেমনি সাধারণ অনুপাত যেটা আর বা রেশিও, এটাও আমাদের দশমিক ভগ্নাংশ, স্বাভাবিক ভগ্নাংশ, ঋণাত্মক, ধনাত্মক, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন দেখো, সাধারণ অনুপাত আমরা বের করছি 1/3, তার মানে এটা হইতে পারে, অবশ্যই এটা খুবই ন্যাচারাল। এখন আমাদেরকে বলছে পঞ্চম মানে ফিফথ টার্ম অ্যান্ড 10th টার্ম, এই দুটো জিনিস আমাদেরকে বের করে দেখাইতে বলছে। তাহলে ফিফথ টার্মের ক্ষেত্রে কি বলতে পারি আমরা, একটু সাইড করি। পঞ্চম পদের n ইকুয়াল 5, যেহেতু এটা পঞ্চম পদ, তাহলে এটা কততম পদ, n দিয়ে আমরা কততম পদ দিয়ে সেই জিনিসটাই প্রকাশ করি। n এর ভ্যালু অবশ্যই 5 হবে। 100তম পদ হলে n এর ভ্যালু হয়তো 100, প্রথম পদ হলে n এর ভ্যালু 1, যততম পদ হবে n এর ভ্যালুটা হবে তত। ঠিক আছে, পঞ্চম পদ n ইকুয়াল 5, তাহলে এই পদের মানটা কত হবে, অতএব পঞ্চম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার 5 - 1। n এর ভ্যালুটা বসাইলাম, n এর ভ্যালু থেকে 1 মাইনাস করে দিলাম, রাইট। a এর ভ্যালুটা এখানে বসাবো, r এর ভ্যালু বসাবো। a এর ভ্যালু আমাদের ছিল 27, r এর ভ্যালু ছিল আমাদের 1/3, রাইট। তাহলে a এর ভ্যালু ছিল আমাদের 27 মাল্টিপ্লাইড বাই 1/3। এটার একটা আমাদের পাওয়ার দিতে হবে, সূচক দিতে হবে। সূচক কি, 5 - 1। 5 - 1 কত হয়, 4 হয়। খুব ইজি। তারপরে আমরা পরে চলে যাই, একটু জায়গায় মুছে দিচ্ছি। হ্যাঁ, আমার ম্যাথ করার সুবিধার জন্য 27 ইন্টু 1/3 টু দি পাওয়ার 4, 1/3 টু দি পাওয়ার 4 যদি তোমরা দাও, তোমরা এটা দেখবা মোটামুটি আসবে তোমাদের 1/81। হ্যাঁ, 27 ইন্টু 1/81, যেটা আলটিমেটলি তোমার দাঁড়াবে 27/81। তোমার এটা হয়ে যাবে 3 নং 27 87, মানে 3/9 ইকুয়াল হবে 1/3। এটা আসবে পঞ্চম পদ। ঠিক আছে, তোমার ফিফথ যে টার্মটা ছিল সেটা বের করে ফেললাম, এখন 10th টার্মটা বের করব। ঠিক আছে, দশম পদের এখানে লিখি n ইকুয়াল 10, অতএব দশম পদ ইকুয়াল a আর টু দি পাওয়ার 10 - 1, তাই না। তাহলে এর ভ্যালুটা বসাবো, কত ছিল আমাদের, এর ভ্যালুটা আমরা পাইছিলাম, আমাদের ছিল এর ভ্যালু 27 আর এর ভ্যালুটা ছিল 1/3। ঠিক আছে, তাহলে
27 ইন্টু 1/3, n এর ভ্যালুটা বসাবো। ও আচ্ছা, এখানে তো 10 বসাই দিছি আমরা, রাইট? 10 - 1, 10 - 1 এর 1 হবে, এটা 9, তাই না? এরপর আচ্ছা, এই অংশটা মুছে দিই, খুবই হিজিবিজি লাগতেছে। খুবই সহজ ম্যাথ আজকে, খুবই সুন্দর ওয়েদার, সুন্দর ওয়েদারের মধ্যে আমরা খুবই সহজ সহজ ম্যাথ দেখে নিচ্ছি। অ্যান্ড এটা খুবই বেসিক ডেভেলপ হচ্ছে, বুঝছো? তোমাদের এটার নিয়ে আমরা সামনে খুব ভালো ভালো ম্যাথ করবো, যেগুলো বোর্ডে চলে আসে। এখান থেকে কিন্তু বোর্ডে খুব বেশি চলে আসছে, দেখা যায় 27 ইন্টু 9th power of 1/3, রাইট? 27 আর 1/3 যদি পাওয়ার 9 দাও, তাহলে এটা আসবে তোমার 19,683। যদি আলটিমেটলি তুমি গুণ করো, কি হবে? এটা আসবে তোমার 1/729, এটা চলে আসবে দশম পদের ভ্যালু, দশম পদের মান। অর্থাৎ এই ধারাটা চলতে চলতে যখন আমাদের 10th টার্মটা চলে আসবে, তখন সেটার ভ্যালুটা আমরা পাবো এইটা। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যান্সার। আমাদের ওই ফিফথ টার্মটা ছিল, সেটা আরেকটা অ্যান্সার। ঠিক আছে, এই হলো আমাদের এই ম্যাথে চলে গেল। এটা অনেক সময় দেখবা তোমাদের 2 মার্কসের জন্য চলে আসে ক্রিয়েটিভ কোশ্চেন্সের মধ্যে। হ্যাঁ, আসো এরপরে আরও একটা দেখে নিতে যাচ্ছি আমরা। আচ্ছা, এমডি ইসমাম, তুমি আমাকে জানিয়েছো স্যার জামালগঞ্জ গভর্নমেন্ট মডেল হাই স্কুল থেকে তুমি জয়েন করছো। অনেক ধন্যবাদ তোমাকে, জামালগঞ্জ গভর্নমেন্ট মডেল হাই স্কুল থেকে জয়েন করার জন্য। তোমার যে ফ্রেন্ডরা আছে তাদেরকে তুমি যদি আমাদের ক্লাসে শেয়ার করে দাও, তারাও দেখতে পারে, তারাও তোমার মতো উপকৃত হতে পারবে। দেখা যাবে তোমরা একটা স্কুল থেকে সবাই অনেক ভালো রেজাল্ট করতে পারবা, ফ্রেন্ডরা মিলে একসাথে আনন্দ করতে পারবা, যেটা আনন্দটা অনেক বেশি। অ্যান্ড আমরা অনেক বেশি উদ্বুদ্ধ হব, অনেক বেশি ইন্সপায়ার্ড হবো তোমাদের জন্য এরকম কন্টেন্টগুলো বানাতে। তুমি কাইন্ডলি আমাদের ভিডিওটা, শুধু তুমি একাই না, তোমাদের সবার উদ্দেশ্যেই বলছি, আমাদের ভিডিও, আমাদের কন্টেন্টস, এগুলো ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দিবা। এমএসটি আসিয়া আমাকে জানিয়েছো, থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে ম্যাথ বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করে তোমার প্রবলেমটা জানানোর জন্য। তুমি প্রবলেম জানাবা, আমরা সলিউশন দিব, আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা সেই সার্ভিসটা তোমাদেরকে দিয়ে যাব। ঠিক আছে? তো এটা নিয়ে আসলে অত বেশি প্যারা খাওয়ার কিছু নাই। এনি প্রবলেম থাকলে তুমি আমাদেরকে নির্দ্বিধায় জানাতে পারো। হ্যাঁ, দেখো এটা যদি হয়ে যায়, এটা আমরা ওটা একটা পরের কোশ্চেনে যাই। এই পরের কোশ্চেনটা একটু অন্যরকম লাগবে তোমাদের, বাট এটা খুবই কঠিন না, খুবই ইজি। হ্যাঁ, একদমই ইজি টু আন্ডারস্ট্যান্ড। এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে খুব ইজিলি বুঝতে পারবা। আমাদের এখানে আজান হচ্ছে, এজন্য আমরা ছোট্ট বিরতি নিয়ে আজানের পরে ফিরে আসছি।
আচ্ছা, আমাদের এখানে আজান শেষ, চলো আমরা আবার ক্লাসে ফিরে আসি। তার আগে একটা কমেন্টের রিপ্লাই, সেটা হচ্ছে মোসাম্মদ আসিয়া আমাকে কমেন্ট করেছো, জ্যামিতি ক্লাস কবে নেব। আমি তোমাদের গণিত আর উচ্চতর গণিত এই দুটো সাবজেক্টের ক্লাস নিয়ে থাকি, তো এই দুটোর মধ্যে জ্যামিতি পার্টগুলো আমি দেখব। এখন জ্যামিতির চ্যাপ্টারগুলো কবে নেওয়া যায়, এই চ্যাপ্টারটা শেষ করে যদি তোমরা চাও আমরা জ্যামিতি ক্লাসে নিতে পারি। আমাদেরকে তোমাদের ডিমান্ডটা তোমরা জানাও যে কোন চ্যাপ্টারের, জ্যামিতিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারের ক্লাসটা তোমাদের জন্য বেশি প্রয়োজন হয় এই মুহূর্তে, সেই ক্লাসটা নিয়ে শুরু করতে পারি। এই চ্যাপ্টারটা শেষ হোক, তাহলে আমরা জ্যামিতি শুরু করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটার মধ্যে চলে আসি। এই প্রবলেমে আমরা কি দেখতেছি, একটা ধারা দিয়েছে 1/√2 - 1 প্লাস √2 প্লাস অ্যান্ড ইট গোজ অন। ধারাটির কোন পদের মান 8√2 হবে? বক্স করে দিই। এখানে তোমাকে এটা একটা গুণোত্তর ধারা কিনা এটা বের করতে হবে, কারণ প্রশ্নতে কিন্তু এটা গুণোত্তর ধারা কিনা তা বলে দেওয়া নেই। হ্যাঁ, দেখো এটা আমরা কীভাবে করে বের করতে পারি। প্রথম পদ দেখবা, দ্বিতীয় পদ দেখবা, প্রথম পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করো। দেখো 1/√2, এটাকে ভাগ করবো কত দিয়ে? -1 দিয়ে। কত আসবে এখান থেকে? দেখবা -√2 আসবে, না সরি, এখানে -1/√2 আসবে। ও আচ্ছা, সরি, আমি টুলটা করে ফেলছি। -1কে ভাগ করবো, -1, পরের পদটাকে আগের পদ দিয়ে ভাগ করব। এখান থেকে দেখবো কত আসবে, এখান থেকে আসবে -√2। আবার দেখো তৃতীয় পদ, একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করো। -2 ডিভাইডেড বাই -1, এখানে কত আসে? এটাও দেখবে তোমার আসবে -√2। দেখছো, ভাগ করে আমাদের অনুপাতগুলো মিলতেছে, সাধারণ অন্তর কিন্তু মিলতেছে না, ঠিক আছে? একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, এরকম হচ্ছে কারণ আমাদের সাধারণ অনুপাতটা এখানে কি মাইনাসে আছে। হ্যাঁ, এই জন্য এখানে একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, একটা ধনাত্মক পরটা হবে ঋণাত্মক, তাহলে এই সাইনটা ঋণাত্মক হবে, এখানে কিছু একটা আসবে, এরকম হবে। হ্যাঁ, সাধারণত যেহেতু দুই জায়গায় সেম পেয়ে গেলাম, তাহলে এটা একটা গুণোত্তর ধারা, এটা প্রমাণ করার জন্য আর বেশি কিছু আমাদেরকে বলতে হবে না। এখন ধারাটির কোন পদের মান 8√2 হবে, তাই না? তাহলে আমরা ধরে নিই n-তম পদের মান 8√2। a = 1/√2, r = -√2। এটা বের করে দেখাবো, আমি যেহেতু বের করে একটু আগে আলোচনা করে দিয়েছি, এই জন্য এখানে আর বলছি না কেন এটা √2 হলো। এখন ধরি n-তম পদ ইকুয়াল কত? 8√2, ঠিক আছে? তাহলে n-তম পদের সূত্রটা আমাদের কী ছিল? a r⁴n-1, আর এখানে আমাদের কি থাকবে? 8√2। এর ভ্যালু বসবে 1/√2, এটার সাথে মাল্টিপ্লাই হবে, আর এর ভ্যালু ছিল -√2, এটার পাওয়ার থাকবে n-1, আর এখানে ছিল আমাদের 8√2। এরপর দেখো এই √2টা যদি ওই পাশে চলে যায় 1/√2, এখানে কি এই √2টা নিচ থেকে উপরে গেলে এখানে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে কি বলতে পারি আমরা? -√2n-1 ইকুয়াল, এখানে আমরা বলতে পারি 8√2 ইন্টু √2। 8√2 ইন্টু √2, এটা আমাদের কত হবে জানো? এটা হয়ে যাবে আমাদের 16, তাই না? তারপরে যাই আমরা এখান থেকে পেয়েছি -√2n-1 ইকুয়াল 16। 16 কি লেখা যায় জানো? 16কে লেখা যায়, কত লেখা যায়?
2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। এখন 2 কে আবার √2 লেখা যায় না? টুকে কি লেখা যায়? -√2 এর পাওয়ার দেওয়া যায় কত? স্কোয়ার। এখানে 4 ছিল আমাদের, তাহলে এটা 4। সাধারণ সূচকের ম্যাথ, জিনিসগুলো তোমরা আগে থেকে জানো। তাহলে এখানে একটু মুছে লিখি। হ্যাঁ, এটা যদি করি এটা কি হবে আমাদের? -√2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল -√2 টু দি পাওয়ার, এটা গুণ হবে, এই 4 আর এই 2 এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 4 দুগুণে কত বলতে পারি আমরা? 8। তাহলে এখানে একটা সূচকের ভিত্তি আছে -2, এখানে সূচকের ভিত্তি আছে -√2। তাহলে এই দুটাকে আমরা ওই সূচকের যেই ধর্মগুলো আছে সেই অনুযায়ী বলতে পারি না? এই পাওয়ার আর এই পাওয়ারটা সেম হবে, বলতে পারি অবশ্যই। তাহলে এখানে আমরা বলতে পারি n-1 ইকুয়াল 8, তাই না? তো লাস্টলি কি বলতে পারি? অতএব n ইকুয়াল 8 + 1 = 9, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এই জায়গায় অ্যান্সারটা না, আমরা আরেকটা কথা লিখে দিব এখানে শেষ। সেই কথাটা লিখব কি? অতএব 8√2 ধারাটির কততম পদ? এই 9 বের করছি, 9th পদ। হ্যাঁ, 9th অথবা নবম, তুমি বাংলায়ও লিখতে পারো, নবম পদ। এটাই আমাদের অ্যান্সার। আমরা আজকের জন্য এখানেই বন্ধ করতে পারি আমাদের ক্লাসটা। সামনের ক্লাসে আমরা গুণিত ধারা নিয়ে আরও আলোচনা করব, আর অনেক ধরনের ম্যাথ দেখে ফেলবো। জিওমেট্রি ক্লাস বলছি। আচ্ছা, তো আমরা এটা নিয়ে আমরা সামনের ক্লাসে আরও আলোচনা করব। আর জ্যামিতি চ্যাপ্টারগুলো নিয়ে তুমি যেই কথাটা বলেছো আমাদের একজন স্টুডেন্ট, তার জন্য বলছি হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলে তোমরা আমাকে জানাও যে কোন চ্যাপ্টারটা তোমাদের দরকার জ্যামিতি থেকে, তাহলে আমরা সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করে ফেলবো এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরপরই। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে ম্যাথ আজকে এই পর্যন্ত থাকলো। তাহলে সামনে আমরা গুণিত ধারা নিয়ে আবার দেখবো সামনে সোমবারে। প্রত্যেক সোমবারে আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নিয়ে থাকি। এখন তোমাদের কাছে আমার আবার রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো তোমরা তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও, কমেন্ট করো, রিয়্যাক্ট করো, শেয়ার করো, এই করে আমাদেরকে ইন্সপায়ার করতে সাহায্য করো। এটা যেমন করতে পারো, তেমনই তোমাদেরকে মনে হয় ওই রাজার একটা গল্প বলেছিলাম, অ্যান্ড ওখানে একটা সারপ্রাইজের কথা বলেছিলাম, তাই না? তো ওইটা থাকবে কি, তোমরা যারা আমাদের ক্লাসে ওয়ার্কগুলো সুন্দর মতো করে অ্যাসাইনমেন্ট সাবমিট করো আমাদের গ্রুপগুলোতে, তাদের জন্য কিন্তু আমরা একটা আকর্ষণীয় গিফট রাখছি, যে গিফটের কথা আগের ক্লাসগুলোতে বলেছি। যদি না জানো আগের ক্লাসগুলো দেখে নাও, সেখানে জানতে পারবো। আজকে আমি বলবো না সারপ্রাইজ থাকবে, কী গিফট থাকবে। তো গ্রুপে যদি সুন্দর করে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারো, তাহলে তোমাদের জন্য কিন্তু সেই সারপ্রাইজ গিফটটা থাকছে। অ্যান্ড আমাদের এই প্রতিষ্ঠানটিতে প্রত্যেক দিনই তোমরা যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের সবার জন্যই ক্লাস চলছে একাডেমিক। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। ততদিন পর্যন্ত আমরা লার্নিফাইয়ের সাথে থাকবো, অ্যান্ড লার্নিফাইয়ের সাথে থেকে একসাথে ভালো কিছু করার চেষ্টা করবো। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমি নাইম আবদুল্লাহ। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার আগামী বুধবারে উচ্চতর গণিতের ক্লাস নিয়ে দেখা হবে।